প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি। আজকে সূচকের যে পতন, এটা আপনারা দেখেছেন। 125 পয়েন্টের বেশি সূচকের পতন হয়েছে এবং লেনদেন হঠাৎ করে 500 কোটি টাকার নিচে নেমে এসেছে। আসলে এরকম কেন হলো, এই বিষয়গুলি নিয়ে প্রথম আলো এবং শেয়ার নিউজ 24.com নিউজ করেছে, সেই নিউজও আমি দেখাবো। আর আমি গতকাল যে ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম, সেখানে আপনারা যে কমেন্টগুলি করেছিলেন, সেই কমেন্টগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে যে স্টকগুলি আপনারা জানতে চেয়েছিলেন, সেই স্টকগুলি সম্পর্কেও একটু আলোকপাত করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের কাজেই লাগবে। আমি আমার চ্যানেলের কমেন্টগুলি যদি পড়ি, তাহলে এখানে খেয়াল করলে দেখেন যে অনেক সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করার জন্য। এক ভাই এটা বলেছেন, আরেকজন বলেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর আপনার ভিডিও পাওয়া গেল ভাই। তারপরে জিডিপি 7-এ উঠেছিল, এবার হাসিনার চেয়ে বেশি আশা করছি। রিকোয়েস্ট ফর কোহিনুর অ্যান্ড সোনালী পেপার। আরেকজন বলেছেন এমারল্ড ওয়েল সম্পর্কে কিছু বলেন ভাই, এতদিন কোথায় ছিলেন একজন বলেছেন। আরেকজন বলেছেন মালেক স্পিন নিয়ে আলোচনা করবেন প্লিজ। দেখি অনেকগুলি সম্পর্কে জানতে চেয়েছেন, এতগুলি আলোচনা করা সম্ভব হবে কিনা। আমি মনে করি শেয়ার মার্কেটে যখন অর্থপ্রবাহ আসে বা ভাসে লিখছেন বা স্টেবল থাকে, তখন টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক মতো কাজ করে, এরকম বলেছেন। আরেকজন বলেছেন সিপাল সম্পর্কে বলুন। এক ভাই বলেছেন যে এসকে টিম বাই করার সুন্দর অবস্থায় আছে, আপনি বিশ্লেষণে বলেছিলেন, তারপরে 5 দিন বামে হল্টেড। হাই রে বিশ্লেষণ। যাই হোক, আপনি হতাশ হয়েছেন। আমি আসলে কোনো স্টককে ভালো বা মন্দ বলি না এবং কোনো স্টক কেনার জন্য পরামর্শ দেই না। আর আমার ভিডিও থেকে যদি আপনি বাই সেল করেন, তাহলে সেখানে লাভ বা লস হলে সেই দায় দায়িত্বটাও আপনার। আমার চ্যানেল আপনার লাভ লসের দায়িত্ব নেবে না, যেহেতু আপনার বিনিয়োগ এবং ক্যাশ আপনার, টাকা আপনার, এটা বিনিয়োগ করার দায়িত্ব আপনার। আরেক ভাই আবার বলেছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, আপনি এতদিন কোথায় ছিলেন, খুব টেনশনে আছি। তো আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। আরেকজন বলেছেন যে ভাইয়া ইবিএল ব্যাংক কেনা যায়, কোন ব্যাংকটা নিলে ভালো হবে। যাই হোক, এখানে আমি তাকে বলেছি অবস্থা বলে বুঝে ব্যবস্থা নেবেন, এরকম টাইপের। তো এসকে ট্রিম কেন কমলো, সেই বিষয়টা আমি এখান থেকে বলে আমি আমার মূল আলোচনায় যাব। আমি তার উত্তরটা দিয়েছিলাম। আমি আলোচনা করার পর বেড়েছিল, কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার পরেই নেগেটিভ ভল্টেজ শুরু হয়। এই কোম্পানির বড় অঙ্কের শেয়ারের মালিক ছাগল মতিউর, এজন্যই ওই ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। 24 টাকা 54 পয়সা এভারেজে আমারও এটা আছে। এইখানে আবার আরেক ভাই লিখেছেন তার এগেনস্টে যে ছাগল মতিউরের দিন শেষ, এসকে ট্রিম অনেক দূর এগিয়ে যাবে। তো এসকে ট্রিম কোথায় যাবে না যাবে সেটা আমরা দেখতেই পাবো, সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। তো এখন আমি একটা নিউজ আপনাদেরকে দেখাতে চাই। সেই নিউজগুলো যদি দেখাই, তাহলে 21শে টিভি একটা নিউজ করেছে, শেয়ার বাজার ধ্বংসের খলনায়ক শিবলি পুঁজিবাজারকে ডুবিয়ে অবশেষে বিদায়। এটা 21শে টিভি করেছে। আমি কারসাজি আর অনিয়মে পুঁজিবাজারকে ডুবিয়ে অবশেষে বিদায় নিয়েছে শিবলি রুবায়েত কমিশন। এমন নজিরবিহীন জাল জালিয়াতি অতীতে কোনো কমিশন করেনি বলে অভিযোগ বাজার বিশ্লেষকদের। নিউজটা আপনারা দেখে নেবেন। আমি এইবার শেয়ার বাজারের যে আজকের পতন, এটা নিয়ে দুইটা নিউজ, দুই পেপার দুইভাবে করেছে। একটা হচ্ছে প্রথম আলো নিউজ করেছে বিএসইসিতে নেতৃত্ব শূন্যতায় দোটানায় বিনিয়োগকারীরা, দর পতনে সপ্তাহ শুরু। আসলে প্রথম আলো যে নিউজটা করেছে, এইটাকে আমি সাধুবাদী জানাই তাদেরকে। কারণ হচ্ছে যে যদি কোনো পরিবারের অভিভাবক না থাকে, তাহলে সেই পরিবারটা ঠিক মতো চলতে পারে না। আসলে বিএসইসি এখন অভিভাবকহীন, যেহেতু শিবলি সাহেব পদত্যাগ করেছেন, করার পরে নেতৃত্ব শূন্য। এই অবস্থায় মার্কেট আসলে কতদূর ভালো হবে সেটা দেখার বিষয়। এখন ভালো একজন চেয়ারম্যান যদি এখানে আসেন, তাহলে অবশ্যই মার্কেট ভালো হবে। তারা প্রথম আলো এখানে তারা বলেছে যে শেয়ার বাজারে সপ্তাহের শুরুটি হয়েছে দরপতন দিয়েই। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রোববার লেনদেনের প্রথম ঘন্টাতেই সূচক ডিএসইএক্স 88 পয়েন্ট বা প্রায় 1.5% কমে গেছে। ভালো মৌলভিত্তির শেয়ারের দরপতনের কারণে এদিন সূচকটিরও বড় পতন দিয়ে বাজারের লেনদেন শুরু হয়েছে। এখানে বাজার সংশ্লিষ্টরা বলছেন যে পুঁজি বাজার
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নেতৃত্ব শূন্যতার কারণেই বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ভর করেছে, যার কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করেন। এটা একটা অবশ্যই গুরুত্ব বহন করে এই নিউজটা আপনারা পড়ে নেবেন। এখানে আরো বিষয় আছে, সেটা হচ্ছে যে মাসরুর রিয়াজের নিয়োগ সংক্রান্ত বিষয় আছে। সেখানে বলা হয়েছে সালমান এফ রহমানের সাথে তার সখ্যতার কারণে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে না। ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলি এসেছে, এটা আপনারা পড়ে নেবেন। পড়লে বিষয়গুলি সম্পর্কে সবকিছু জানতে পারবেন। এরপরে শেয়ার কারসাজির দায়ে 7 ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা, এইটা আমি মনে করি যে ভালো একটা ব্যাপার। কারণ কোনো শেয়ার যদি গ্যামলিং হয় এবং সেটা যদি নিয়ন্ত্রক সংস্থা তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনে, তাহলে আইনের শাসন যদি থাকে তাহলে মার্কেটের জন্য সেটা ভালো হবে। আর এইখানে আরেকটা নিউজ sharenews24.com করেছে। এটা দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল। এই শেয়ার বাজার সম্পর্কে আপনারা জানেন, সেটা হচ্ছে যে বড়দের সেল প্রেসারে শেয়ার বাজারে অস্বাভাবিক পতন। এটাও একটা ব্যাপার। কারণ হচ্ছে যে যখন বড় বিনিয়োগকারীরা বিনিয়োগে থাকে না এবং মুনাফা তুলে নেয়, তখন তারা অপেক্ষা করে কোনো একটা শেয়ার বা কোনো একটা স্টক বা পুরো মার্কেটটাকেই একটা ডাউন ট্রেন্ডে নিয়ে আসতে। যখন একটা ডাউন ট্রেন্ডে আসে এবং তাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসে, তখন তারা আবার নতুনভাবে বিনিয়োগ করে এবং আবার মার্কেটটাকে উপরে তুলে এবং তাদের প্রফিট তুলে নেয়। এই বিষয় সম্পর্কে এই নিউজটা আছে। এবং তারা যখন সাইড লাইনে থাকে তখন মার্কেট অটোমেটিক্যালি ডাউন ট্রেন্ডে থাকে। এই বিষয়টাই এই নিউজটার মধ্যে, অর্থাৎ বড়দের সেল প্রেসারে শেয়ার বাজারে অস্বাভাবিক পতন। এই নিউজটা আপনারা পড়ে নেবেন। এটা পড়লে এই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবারে আমি ডিএসইএক্স এর যে হোম পেজ সেইখানে আছি। এইখানে যদি আপনারা দেখেন তাহলে আজকে কিন্তু টপ সেক্টর গেইনারের দিক থেকে যদি আমি বলি, তাহলে 1 নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর, যে কয়েকটা স্টক আজকে পজিটিভ ছিল তার মধ্যে ইঞ্জিনিয়ারিং, তারপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এরপরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর। আর যে সেক্টরগুলোতে আজকে 480 কোটি টাকা লেনদেন হয়েছে, 480 কোটি 37 লক্ষ, আমি লক্ষটা বলছি না যেহেতু বড় মার্কেটে লক্ষ কোনো ব্যাপার না, কোটিটা এখানে ব্যাপার। তাহলে এখানে ব্যাংক সেক্টরে সব থেকে বেশি আজকে মানি ফ্লো আমরা দেখেছি। এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর, তারপরে টেলিকমিউনিকেশন সেক্টর, এরপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। এইবারে আমি যদি চার্ট থেকে এই ডিএসসিবিলিটির যে ব্রড ইন্ডেক্স, সেইখানে আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে চার্টটা কেমন হতে পারে সেরকম আমি বলেছিলাম। এবং সেখানে আমি বলেছিলাম যে 5717, 18 বা 20 এর নিচে যদি নেমে যায় তাহলে সূচক আরো অনেক নিচে নেমে যাবে। আর এর নিচে যদি না নামে, এখানে যদি উঠানামা করতে থাকে, এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন অথবা একটা যদি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করতে পারে মার্কেট, তাহলে নিচে আসার সম্ভাবনাটা কমে যাবে, এখান থেকে উপরের দিকে যাবে। তবে এই হাত বা এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যাদের, তারা হচ্ছে স্মার্ট মানি ম্যান যারা মার্কেটে আছে, তারা যদি সাইড লাইনে থাকে তাহলে এগুলি কোনো কাজেই আসবে না। আর এইখানে আমি কয়েকটা জায়গা দেখিয়েছি, সেটা হচ্ছে 5701। আমি গতদিন উইক, অর্থাৎ এইখানে এই যে ক্যান্ডেলটা আমি ধরেছিলাম, এখানে যে শ্যাডোটা আছে, এইটা আমি হিসাবের বাইরে রেখেছিলাম, যে জন্য বলেছিলাম 5718 বা 20। আজকে সেটা বলছি 5701। নিচে যে উইকটা ছিল যেখান থেকে সাপোর্ট নিয়েছিল, সেই জায়গাটা ধরলে 5701। আসলে 5701 বা 20, এই 15-16 পয়েন্ট, এটা 18-19 পয়েন্ট কোনো ফ্যাক্টর না, যে এখানে একদিনে 125 পয়েন্ট কমে যায়, একদিনে 200, 250, 300 পয়েন্ট বাড়তে আমরা দেখেছি। তো এইখানে এখন যেটা হবে সেটা হচ্ছে, যদি এখান থেকে মার্কেট পজিটিভ না হতে পারে তাহলে 5701 থেকে যদি পজিটিভ হয় তাহলে ভালো। তা যদি না হতে পারে তাহলে অবশ্যই মার্কেট 5517 বা 15 বা 5500 এই ঘরে চলে আসতে পারে। এইখানে আরএসআইতে আমি বুঝিয়েছিলাম সেই বিষয়টা, সেটা আপনারা দেখবেন আমার আগের ভিডিও থেকে, যেভাবে বলেছি সেরকম হয়তো হয়ে যেতে পারে। এরপরে যে স্টকগুলি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, এমআরএল ওয়েল সম্পর্কে যদি আমি প্রথমেই আসি, তাহলে এমআরএল ওয়েলের যে চার্ট প্যাটার্ন, এইটাতে আমি আসলাম। এটা যদি আপনারা খেয়াল করেন, এখানে দেখবেন যে এমআরএল ওয়েল কিন্তু একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে এবং দীর্ঘদিন থেকে এটা একটা ডাউন ট্রেন্ডে আছে। দীর্ঘদিন এটা পজিটিভ হতেই পারছে না। এটা কোথা থেকে আবার পজিটিভ হয় সেটা একটা দেখার বিষয়। তবে এটা এসেছে হচ্ছে 36 টাকা 20 পয়সায়। আর এর একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে যে 28 টাকা 80
পয়সা থেকে 30-32 এই দিকটায়, 28 টাকা 80 পয়সা থেকে 30-32 এই দিকটা থেকে যদি সাপোর্ট নিতে না পারে, অথবা আরো একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে যে এখন যে জায়গাটায় আছে সেই জায়গাটাও একটা সাপোর্ট লেভেল, এই 36 টাকা 20 পয়সা, যদি এটা ভেঙে যায় তাহলে এটা কিন্তু 30-32-এ চলে আসার একটা সম্ভাবনা আছে। তবে যদি এর আরএসআই বিবেচনা করা হয়, আরএসআই 31, তাহলে আরো নিচে যদি আসে 18-19-20-এ আসার রেকর্ড আছে, সেখানে যদি আসে তাহলে অবশ্যই এটা পজিটিভ হবে। এইখানে যারা বিনিয়োগকারীরা আছেন তারা যদি এভারেজ করেন 30 টাকা বা 32 টাকা এই দিকটায় পেয়ে গেলে, তাহলে আমার মনে হয় যে আপনারা এখান থেকে একটা ভালো গেইন পেতে পারেন। এরপরে আমি যদি সিপার্লের স্টকে আসি, এক ভাই বলেছেন যে সিপার্ল আসলে কোন জায়গায় থেকে পজিটিভ হতে পারে বা কোন জায়গায় পজিটিভ হবে এরকম আপনারা বলেছেন, তাহলে সিপার্ল আসলে যেখানে আছে এখান থেকে যেহেতু পজিটিভ হতে পারলো না, এই 57-58 টাকা যদি এই এরিয়াটা ভেঙে ফেলে, অর্থাৎ 55 টাকা 80 পয়সার নিচে নেমে যায় সিপার্ল, তাহলে 54 বা 55 এর নিচে নেমে গেলে সিপার্ল কিন্তু 42-43 টাকায় আসবে। এখন 42-43 টাকায় আসতে হলে এর আরএসআই সেই সাপোর্টটা করবে কিনা সেটা যদি আমি বলি, তাহলে দেখেন যে এর আরএসআই কিন্তু যে জায়গায় আছে 17-তে, তাহলে এইটা যে কোনো সময় পজিটিভ হতে পারে। অর্থাৎ সিপার্ল কিন্তু এখন একটা পজিটিভ হওয়ার জায়গাতেই আছে। এখন হয়তো আরো 2-1 টাকা কমে গেলে এখান থেকে 55-56 এদিক থেকে সিপার পজিটিভ হতে পারে। এরপরে আমি যদি এসকে ট্রিমের চার্টে আসি, এসকে ট্রিম যেহেতু এক ভাই কিনেছেন এবং তিনি বলছেন যে এসকে ট্রিম আপনার ভিডিও দেখে বলেছিলেন এরকম, কিন্তু এসকে ট্রিম তো সেরকম না হয়ে এটা নেগেটিভ ভল্টেড হয়েছে। আসলে নেগেটিভ ভল্টেড কেন হয়েছে সেটা আমি আগে বলেছি, সেটা আমি আর বলতে চাচ্ছি না। এখন এসকে ট্রিম আসলে কোথা থেকে কোথায় এসেছে সেটা যদি আপনারা একটু দেখেন, তাহলে একটু খেয়াল করলে দেখেন এসকে ট্রিম কিন্তু 70-75 টাকা থেকে এই এসেছে 20 টাকা 21 টাকা এইখানে। তাহলে এই স্টকটা কি আর কমার জায়গা আসলে আছে? যারা এই স্টকে বিনিয়োগকারী আছেন, যারা স্মার্ট মানি ম্যান আছেন, তারা কি এটাকে আর কমতে দেবেন? আর এটা মার্কেটে আসার পর থেকে এর ইতিহাসে এখন যে জায়গায় এর প্রাইসটা আছে এসকে ট্রিম, এর নিচে কিন্তু এর প্রাইস কখনোই আসেনি, যেহেতু আসেনি এর আগে, এবং এর আরএসআইও কিন্তু একটা সর্বনিম্ন অবস্থানে 33.757 অবস্থান করছে, এবং এটা একটা বটম ক্রিয়েট করেছে যেটা হচ্ছে 20 টাকা 10 পয়সা। এই 20 টাকা 10 পয়সা যদি ভেঙে না যায় তাহলে এইখান থেকে হয়তো এসকে ট্রিম পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা আছে। আর একটা বিষয় এখানে দেখার আছে, সেটা হচ্ছে দেখেন যে যখন প্রাইসটা কমে যাচ্ছে তখন কিন্তু ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে। আজকে দেখেন এসকে ট্রিমের যদি প্রাইস হিস্ট্রিতে আমরা যাই, তাহলে এখানে এসকে ট্রিমের আজকে লেনদেন হয়েছে কত? আজকে লেনদেন হয়েছে টাকার অঙ্কে যদি আমি বলি, তাহলে টাকার অঙ্কে 1 কোটি টাকাও লেনদেন হয়নি, 99 লক্ষ। আর যদি ভলিউম বলি, তাহলে ভলিউমটা 4,64,338টা ভলিউম এটার, সরি, হ্যাঁ, 4,64,338টা স্টক আজকে লেনদেন হয়েছে। তাহলে এটা যেহেতু আর কমছে না, আর এটা 21 টাকা 20 পয়সা আছে, 20 টাকা 20 পয়সা বা তার 20 টাকা থেকে যদি এটা আবার পজিটিভ হয় তাহলে হয়তো আবার পজিটিভ হয়ে যেতে পারে। এরপরে আমি ব্যাংক সেক্টর নিয়ে আসলে ইবিএল সম্পর্কে একজন বলেছেন, আমি সেখানে তার উত্তর দিয়েছি, সেই উত্তরটা আপনি ওখান থেকে দেখে নেবেন। আর আজকে যে স্টকগুলি পজিটিভ ছিল সেইখানে যদি আমি যাই, তার আগে মালেক স্পিন সম্পর্কে জানতে চেয়েছেন একজন ভাই। আমি তার মালেক স্পিন সম্পর্কে যদি একটু বলি, তাহলে একটু খেয়াল করেন যে মালেক স্পিন যে জায়গায় আছে 31 টাকা 70 পয়সা, আসলে এইটা যদি এখান থেকে পজিটিভ না হতে পারে তাহলে এই মালেক স্পিন কিন্তু আবার এই 30 টাকা 70 পয়সা এই জায়গাটাও যদি ভেঙে ফেলে, তাহলে যেখান থেকে পজিটিভ হয়েছে 28 টাকা 29 টাকা এই দিকটা চলে আসতে পারে। যেহেতু আরএসআই 47-এ আছে, সেখানে আসার মতো জায়গা অনেক আছে। তবে আমারও মালেক স্পিন ছিল 32 টাকা 34 পয়সা বা 32.5 টাকা এরকম, আমি 35 টাকায় সেল দিয়ে বের হয়ে গেছি। আর এখন যে জায়গায় আছে কেনার অবস্থায় নাই, এখান থেকে কত দূর কমে সেটা দেখতে হবে, এবং যেখান থেকে পজিটিভ হয় সেখানে আপনি এভারেজ করতে পারেন, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তো আজকে আমি যে স্টকগুলি পজিটিভ ছিল, ইন্ডেক্স মুভার যে স্টকগুলি ছিল, এই স্টকগুলি কি অবস্থায় আছে সেটা বলে
কয়েকটার কথা বলে আমি আমার ভিডিও শেষ করে দিব। আমি ইসলামী ব্যাংকের চার্টে আসলাম। ইসলামী ব্যাংক কিন্তু এই ৩০-৩২ টাকা থেকে এটা কিন্তু ৪৭ টাকায় গিয়েছিল, ৪০ টাকা আজকে একটা স্পিনিং টপ ক্রিয়েট করে এটা পজিটিভ হওয়ার চেষ্টা করছে। আগামী দিন যদি এইখানে এটা কনফার্ম করে আর এখানে একটা গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল হয় তাহলে এটা পজিটিভ হয়ে গেল, এটা ধরে নিতে হবে। এবং অলিম্পিক দীর্ঘদিন পরে এটা আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা কোম্পানি, আপনারা জানেন, এইটা দীর্ঘদিন পরে পজিটিভ হয়েছে এবং একটা লেভেল ব্রেকআউট করে ভালো অবস্থানে গেছে। তবে RSI 76-এ এইটা খেয়াল রাখতে হবে। এরপরে কোহিনুরের চার্টে আমি আসলাম। এখানে কোহিনুর কেমিক্যালসের স্টকটিও পজিটিভ হয়েছে। যদি এখানে আগামীকাল একটা গ্রিন ক্যান্ডেল হয়ে এটা কনফার্ম করে তাহলে অবশ্যই এটা পজিটিভ বলতে হবে। এরপরে সাইড পাওয়ারও পজিটিভ হয়েছে। ড্যাফোডিল কম্পিউটার যে জায়গায় আছে একটা ব্রেকআউট লেভেলে গেছে, এটা যদি ব্রেকআউট না করে তাহলে এটা সেলের জায়গায় আছে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে বিস হ্যাসারিতে আমি আসলাম। বিস হ্যাসারি পজিটিভ হয়েছে, আজকে কেনার দিন ছিল। বিস হ্যাসারি যারা কিনেছেন তারা নেক্সট একটা ভালো প্রফিট হয়তো এখান থেকে পেয়েও যেতে পারেন। এরপরে ওয়াইম্যাক্স পজিটিভ হয়েছে, একটা বটম থেকেই ওয়াইম্যাক্স পজিটিভ হয়েছে। দেখা যাক ওয়াইম্যাক্স এর পরে কি হয়। RSI এর কথা যদি ওয়াইম্যাক্স এর বলি তাহলে RSI কিন্তু এই 37 থেকে পজিটিভ হয়ে উপরের দিকে যাচ্ছে। এর আগে ওই সব জায়গা থেকে পজিটিভ হয়েছিল, তাহলে ওয়াইম্যাক্স এর নিচে যাওয়ার সম্ভাবনা কম। তবে যাবে না এটা বলা যাবে না, তবে 24 টাকার নিচে যদি নেমে যায় তাহলে এই ওয়াইম্যাক্স যাদের আছে তারা সেল করে দিবেন। এরপরে আমি ম্যারিকোর স্টকে আসলাম। ম্যারিকো আজকে পজিটিভ থাকলেও এটা কিন্তু সেল সিনারিও জেনারেট করেছে, তবে ভলিউম কম। আগামী দিনে যদি আজকে যেখানে প্রাইস ওপেন হয়েছিল 2566-67 এর উপরে যেতে পারে তাহলে এটা ভালো হতে পারে। এরপরে প্রিমিয়ার সিমেন্টও কিন্তু এখানে মর্নিং স্টার ক্রিয়েট করার মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। এখানে একটা হ্যামার ক্যান্ডেল ছিল রেড, RSI 45-এ অবস্থান করছে, তাহলে এটা কেনার মতো একটা অবস্থানে আছে। তবে নিজ বুদ্ধি বিবেচনায় বিনিয়োগটা করবেন, এই অনুরোধটা আপনাদের করি। এরপরে মিরাকেল ইন্ডাস্ট্রিজ যদি 32 টাকা 20 পয়সার নিচে নেমে না যায় তাহলে এখানে এটা বাই করা যারা যেতে পারে, এটাও পজিটিভ অবস্থায় আছে। এরপরে আমি আপটা বটর স্টকে আসলাম। আপটা বটর যদি 39 টাকা 10 পয়সার উপরে আগামী দিন প্রাইস ক্লোজ করতে পারে তাহলে এটা হয়তো কেনা যেতে পারে। তাছাড়া এটা যেহেতু 39 টাকা 10 পয়সা অর্থাৎ মুভিং অ্যাভারেজের ভ্যালুর নিচে আজকে প্রাইস ক্লোজ হয়েছে, এটা যদি ভেঙে যায় এবং এটা যদি ভেঙে 37 টাকা 40 পয়সার নিচে চলে আসে তাহলে এইখানে বিনিয়োগ করাটা ঠিক হবে না, আর তার উপরে থাকলে এইখানে বিনিয়োগ করা যেতে পারে। এরপরে নর্দার্ন ইন্স্যুরেন্স, এটা কিন্তু ভালোভাবে আজকে পজিটিভ হয়েছে, একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে। হ্যামার ক্যান্ডেলে আমি বলবো, যদিও স্পিনিং টপ হবে না, যেহেতু এটা নিচের দিকে ক্যান্ডেলের নিচের দিকের যে উইক সেটা বেশ লম্বা, তাহলে এই নর্দার্ন ইন্স্যুরেন্সও কিন্তু একটা কেনার মতো অবস্থানে আছে। RSI 49-এ অবস্থান করছে, 50-র কাছাকাছি, এবং MACD-র যে বারগুলি এটা নিচে ক্রিয়েট করেছে এবং উপরের দিকে এটা যাবে সেই সিগন্যালটা দিচ্ছে। তো এই ছিল আপনাদের সামনে আজকে আমার আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। আর যারা আজকে এই ভিডিওটা দেখলেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।